সুজিতার সবচেয়ে পছন্দের স্টুডেন্ট রামিয়া একদিন হঠাৎ করে স্কুল থেকে গায়েব হয়ে যায়। সে তো অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই এক পুলিশ অফিসার স্পোর্টস টিচারের ছদ্মবেশে তাদের স্কুলে চলে আসে ইনভেস্টিগেশন করতে। আর এরপর সে আর সুজিতা মিলে রামিয়ার নিখোঁজ হওয়ার রহস্য খুঁজতে শুরু করে। আর এই রহস্যভেদ করতে গিয়েই তারা পায় 100 কোটি টাকার সন্ধান। এই 100 কোটি টাকার সাথে রামিয়ার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক, চলুন সেটাই দেখে আসা যাক। অসাধারণ টুইস্ট আর সাসপেন্সে ভরা আজকের এই গল্প গ্যাঙ্গার্স। শুরুতেই আমরা দেখতে পাই এক মন্ত্রী এলাকার চেয়ারম্যানের বাসায় এসেছে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে। এই চেয়ারম্যানের নাম হলো বালি আরচান। তাকে এলাকার মোটামুটি সবাই ভয় পায়, কারণ সে মানুষটাই এরকম। তো এখানে আমরা জানতে পারি তার ভাইয়ের মৃত্যু হয়েছে আজ 3 বছর। ভাইয়ের মৃত্যুর পর থেকে বালি এলাকার চেয়ারম্যান, তাই তার ক্ষমতা অনেক বেশি। আর সে ক্ষমতার দাপটও দেখায় ভালোই। তাদের বাসায় একটা কাজের লোক আছে যার নাম তারা। তারার মেয়েও তার পাশাপাশি বালির বাসায় কাজ করে। আর মেয়েটা স্কুলেও পড়ে। আর স্কুলে পড়ার মাঝে যখনই সে সময় পায় তার মায়ের কাজে হেল্প করে। এই মেয়েটার নাম রামিয়া। রামিয়া অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু মাকে সাহায্য করার জন্য তার এখন বাসায় কাজ করতে হয়। তাদের অভাবের সংসার, তাই এছাড়া কিচ্ছু করার নেই। তবে মেয়ের ট্যালেন্ট দেখে মা মেয়েকে স্কুল থেকে বের করতে পারছে না, তাই সে কোনো না কোনো ভাবে মেয়ের স্কুলের ফিসটা ম্যানেজ করার চেষ্টা করে। সে তার মেয়েকে অনেক বড় মানুষ বানাতে চায়। যাক, তো সেদিন রামিয়া তার মাকে কিছুটা হেল্প করছিল। এরপরই সে স্কুলে চলে যায়, কারণ তার স্কুলে একটা স্পিচের কম্পিটিশন ছিল, যেখানে রামিয়াকে তার একটা ফ্রেন্ড চ্যালেঞ্জ করে যে এবার সে তাকে হারিয়ে দেখাক। চ্যালেঞ্জের কথা শুনেই তো ভয় পেয়ে যায় রামিয়া। সে আসলে খুব গরিব ঘরের সাদাসিধে মেয়ে, তো তাই অল্পতেই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। টেনশনে তার অবস্থাই খারাপ হয়ে যেতে থাকে। তখনই রামিয়ার ম্যাডাম এসে তাকে সাহস যোগায় আর বলে যে সে পারবে। তাই সে যেন তার মনের সাহস না হারায়। রামিয়ার এই ম্যাডামটা স্কুলে সব সময় তাকে সাপোর্ট করে, সব সময় তার পাশে থাকে। রামিয়াও তাকে খুব পছন্দ করে। তার এই ম্যাডামের নাম সুজিতা। তো সুজিতার সাপোর্টে সেদিন রামিয়াকে সাহস যোগায়। আর সে স্টেজে উঠে খুব ফ্লুয়েন্টলি স্পিচ দেয়। তার স্পিচ এতই ভালো হয় যে সবাই তো প্রেজ করতে থাকে। আর প্রতিবারের মতো এবারও রামিয়াই ফার্স্ট হয়। সে তো এতে খুব খুশি ছিল। কিন্তু দেখা যায় সেদিন রাতে ঘটে এক অস্বাভাবিক কাণ্ড। হঠাৎ করেই রামিয়ার মা চলে আসে সুজিতার বাসায়। আর তাকে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে রামিয়া কি এখানে আছে? তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে সে স্কুলে গেল, কিন্তু স্কুল থেকে সে আর বাসায় ফেরেনি। তার অনেক বেশি চিন্তা হচ্ছে তার মেয়েটা যে কোথায় গেল। রামিয়া তো কখনো তার মাকে না বলে কোথাও যায় না। তাহলে এবার কি হলো? কোথায় গেল মেয়েটা? সুজিতাও তো এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায় যে তাই তো, মেয়েটা গেল কোথায়। এবার তো তারা সবাই মিলে রামিয়াকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এর মধ্যেই কেটে যায় একটা সপ্তাহ। এই পুরো 1 সপ্তাহ ধরে রামিয়াকে খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে সুজিতা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে একটা মেইল করে। সুজিতা তার মেইলে লেখে কিছুদিন আগেই তাদের স্কুলে রামিয়া নামের একটা মেয়ে হারিয়ে গেছে। পুলিশের কাছে এই বিষয়ে কেস করা হলেও তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। আর শুধু রামিয়া না, এরকম 1 বছরে আরো অনেক বাচ্চা মেয়েই তাদের স্কুল থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের কাউকে এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তার তো মনে হয় এর পেছনে তাদের এলাকার চেয়ারম্যান বালি আরচান আর তার ভাই কোটি আরচান জড়িত, কারণ তারা অনেক আগে থেকেই এলাকায় মিনারেল ওয়াটার ফ্যাক্টরি দিয়েছিল। আর তার মধ্যেই অবৈধভাবে স্পিরিট সেল করেছে। তারা এই অবৈধ কাজের জন্যই সুজিতার স্কুলের মাঠ ইউজ করে। সুজিতা তাই পুলিশের কাছে রিকোয়েস্ট করে যেন তারা দ্রুত এই বিষয়ে কোনো স্টেপ নেয়, তা না হলে প্রত্যেকটা স্কুলের টিচাররা মিলে এই বিষয়ে আন্দোলন শুরু করবে। সুজিতার এই মেল পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। আর সাথে সাথেই তো তাদের একজন অফিসারকে তারা ছদ্মবেশে আরচান কোঠাতে পাঠিয়ে দেয় সবকিছুর খোঁজ খবর নেয়ার জন্য। তারা ওই অফিসারকে একজন টিচারের চাকরি দিয়ে স্কুলের পিটি টিচার হিসেবে পাঠিয়েছিল, যাতে কেউ তার উপর সন্দেহ করতে না পারে। এরপরে আমরা সুজিতাকে দেখি। সে একটা পোস্টার রেডি করেছিল যেখানে সে রামিয়ার নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়। আর সে সেটা সব স্টুডেন্টদের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে লাগিয়ে দিচ্ছিল যাতে সবাই রামিয়ার ব্যাপারে জানতে পারে। ঠিক তখনই একটা লোক এসে সুজিতার কাছে জিজ্ঞেস করে যে আরচান হায়ার সেকেন্ডারি স্কুল কোনটা? আসলে এটা সেই স্কুল যেখানে সুজিতা জব করে। সুজিতা তখন তাকে জিজ্ঞেস করে সে কে। তখন লোকটা জানায়
যে সেই স্কুলের নতুন পিটি মাস্টার। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে ওই পুলিশ অফিসারটাকে স্কুলে পাঠানো হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। ছদ্মবেশে তাকে পাঠানো হয়েছিল যাতে তারা টের না পায়। আর এই লোকটার নাম শ্রাবণ। যেহেতু তারা একই স্কুলে পড়াতো তাই সুজিতা শ্রাবণকে একসাথে বাইকে করে স্কুলে যেতে বলে। আর সে যেহেতু তার কলিগ তাই সে তাকে নিয়ে যেতেই পারে, এতটুকু হেল্প তো সে করতেই পারে। কিন্তু শ্রাবণ তো প্রথমে যেতে রাজি হয় না, তবে সুজিতার জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। তাছাড়া সেদিন অটোর স্ট্রাইক ছিল, যার কারণে তার হাতে কোনো উপায় ছিল না। এরপরে তারা দুজন একসাথে স্কুলে যায়। শ্রাবণ তখন স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে, যেখানে প্রিন্সিপাল তাকে জানায় যে সে ম্যারিটে এসেছে, কিন্তু তাদের স্কুলে অলরেডি একজন পিটি টিচার আছে। এখন থেকে 3 মাস পর স্কুলে স্পোর্টস ডে, সেখানে যে ভালো করে তার কাজ করবে তাকেই স্কুলে রাখা হবে। তাই শ্রাবণ যেন একটু মনোযোগ দিয়ে কাজ করে। শ্রাবণও এতে রাজি হয়ে যায়। এরপরে আমরা 3জন ছেলেকে দেখি, তারা ক্লাসে বেশ দুষ্টুমি করছিল, তাই তাদেরকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। ঠিক তখনই একজন টিচার তাদের সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের মধ্য থেকে একটা ছেলে পা বাড়িয়ে দেয় আর টিচারকে ফেলে দেয়। এই ব্যাপারটা তো সুজিতা দেখে, তাই সে সেদিকেই এগিয়ে আসে। তখন ছেলেটা সুজিতার সাথেও বেয়াদবি করে, যেটা দেখে তো তাদের 3জনের মধ্যে থাকা মুকুল নামের একটা ছেলে সুজিতাকে হেল্প করে আর দাঁড়িয়ে থাকা তার 2জন বন্ধুকে বেশ বকা দেয়, কারণ এটা দুষ্টুমি না, বেয়াদবি। এসব করা কখনোই উচিত না। তো ছেলেটার এই ব্যবহার দেখে সুজিতা তো তার উপর অনেক খুশি হয়ে যায় আর বলে সে যেন তার বন্ধুদের সাথে না মেশে, কারণ তাদের সাথে মিশে সেও একদিন খারাপ হয়ে যাবে। তার মধ্যে ভালোত্বটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাবে। যাক, এরপরে আমরা স্কুলে আগের পিটি টিচারকে দেখতে পাই, যে একটা বল নিয়ে খেলা করতে গিয়ে সেটাকে ফাটিয়েই ফেলে। সে আসলে এমনই, যেই কাজ করে না কেন তাতেই কিছু না কিছু উল্টো পাল্টা করে ফেলে, যার জন্য স্কুলে প্রায় অনেকেই তার উপর বিরক্ত। তো তার নাম হলো সিঙ্গারাম। সিঙ্গারাম বল ফাটিয়ে ফেলায় তো স্টুডেন্টরা তার উপর খুব ক্ষেপে যায় আর সোজা গিয়ে প্রিন্সিপালকে নালিশ করে। কিন্তু প্রিন্সিপাল বেচারাই বা কি করবে, সেও তো সিঙ্গারামের এসব কর্মকাণ্ডে খুবই বিরক্ত। এবার না পেরে সে সিঙ্গারামের উপর ফাইন লাগিয়ে দেয়। এরপরই সে সিঙ্গারামের সাথে স্কুলের নতুন পিটি টিচারের পরিচয় করিয়ে দেয় আর বলে 2 মাস পর তাদের দুজনের মধ্যে একটা পরীক্ষা হবে আর সেটাতে যে জিতবে তাকেই স্কুলে রাখা হবে। এইসব কথা শুনে সিঙ্গারাম বলে, তাহলে 2 মাস কেন, এখনই তাদের মধ্যে পেনাল্টি কিকের একটা প্রতিযোগিতা হোক। এই প্রতিযোগিতায় যদি শ্রাবণ জিতে যায় তাহলে সিঙ্গারাম তাকে তার জায়গা দিয়ে দিবে। এর জন্য তো এতদিন অপেক্ষা করার কোনো দরকার নেই। শ্রাবণও তখন সিঙ্গারামের এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর শুরু হয় প্রতিযোগিতা। তো দেখা যায় সেটাতে শ্রাবণই জিতে যায়। তখনই সুজিতা সেখানে চলে আসে আর তাকে দেখে তো সিঙ্গারামের মনে লাড্ডু ফুটতে থাকে। সে আসলে এই সুজিতাকে অনেক আগে থেকে পছন্দ করত। সুজিতাকে দেখে সে শ্রাবণকে আর একবার ম্যাচ খেলার কথা বলে, যেখানে সিঙ্গারাম বল মারবে। দেখা যায় কথা মতো সেই বলটা মারে, কিন্তু বলটা গোল পোস্টে না গিয়ে বল গিয়ে লাগে ম্যাথ স্যারের মাথায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তো সব টিচাররা মিলে তাকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু সুজিতা যখন হসপিটালে যায় তখন সে দেখতে পায় যে রামিয়ার পোস্টারের ওপর বালিয়ার চাঁদ তার পোস্টার লাগিয়ে রেখেছে, যেটা দেখে তো সুজিতা অনেক বেশি রেগে যায় আর সেখানকার সব পোস্টারগুলো ছিঁড়তে থাকে। তখন সুজিতাকে ইমপ্রেস করার জন্য সিঙ্গারামও পোস্টার ছেড়ে, যেটা দেখে বালিয়ার চাঁদের লোকেরা অনেক রেগে যায়। তারা সিঙ্গারাম আর সুজিতার কাছে আসে আর তার সাথে অনেক চিৎকার চেঁচামেচিও করতে থাকে। সুজিতা আর সিঙ্গারামও তাদের সাথে চিৎকার চেঁচামেচি করে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। বালিয়ারচানের লোকেরা কিছু করতেই পারে না, কিন্তু তারা দূর থেকে ইশারায় সিঙ্গারামকে থ্রেট দিয়ে যায়, যেটা দেখে সিঙ্গারামের তো 12টাই বেজে যায়। এরপরে আমরা মুকুলকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে মুকুল আসলে বালিয়ারচানের ভাইয়ের ছেলে। তো তখন আমরা রামিয়ার মাকেও দেখি। রামিয়া হারিয়ে গেছে প্রায় 2 সপ্তাহ। সে তার মেয়েকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। চারিপাশের লোক তার মেয়েকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথাবার্তাও বলছে, যেগুলো শোনা তার জন্য অনেক বেশি টাফ। ঠিক তখনই তার কাছে সুজিতা আসে। সুজিতা তাকে বলে যে তার এত চিন্তা করার দরকার নেই। সে রামিয়ার মাকে বলতে থাকে যে তার মেয়েকে খোঁজা শুরু হয়ে গেছে, খুব দ্রুতই তাকে খুঁজেও পাওয়া যাবে। রামিয়াকে খোঁজার জন্য একজন সিক্রেট পুলিশ অফিসারকে পাঠানোর কথা, আর খুব দ্রুতই সে রামিয়াকে খুঁজে বের করবে। এসব বলতে বলতেই সুজিতার চোখে পানি চলে আসে। তার তো
তখন রামিয়ার সাথে কাটানো পুরনো দিনের স্মৃতিগুলোই বারবার মনে পড়ে। রামিয়া ক্লাসে সব সময় টপ করত, তাই সুজিতাও তাকে খুব পছন্দ করত আর তার বেশ খেয়ালও রাখত সে। একদিন রামিয়ার মা তাকে এসে বলেছিল যে তার হাজবেন্ড মারা গেছে, তার কাছে ফি দেওয়ার টাকাও নেই, তাই সে রামিয়াকে পড়াতে চায় না। কিন্তু সুজিতা তাকে রামিয়াকে পড়ানোর জন্য জোরাজুরি করে, এমনকি সুজিতা তার জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করে দেয়। কিন্তু এই কথাটা জানার আগেই রামিয়া হারিয়ে যায়। যাক, তো এরপরই আমরা জানতে পারি যে সুজিতা স্কুলের অফিসার্স কোয়ার্টারে থাকতো। স্কুলে চাকরি নেওয়া শ্রাবণও অফিসার্স কোয়ার্টারে থাকতে আসে। এখানে সুজিতা তাকে সবকিছুতেই হেল্প করে। পরের দিন সকালেই শ্রাবণ যখন স্কুলে যায় তখন সে স্কুলের গ্রাউন্ডে জ্বলন্ত সিগারেট দেখে, কিন্তু স্কুলের ভেতর সিগারেট কে খেলো? শ্রাবণ তখন ম্যাথ টিচারের কাছ থেকে জানতে পারে যে কিছুক্ষণ আগেই 11 ক্লাসের পিটি কমপ্লিট হয়েছে। শ্রাবণের তখন সন্দেহ হয় যে এই সিগারেট তাদের মধ্যেই কারো কাছে আছে, তাই সে 11 ক্লাসে যায় আর স্টুডেন্টদের চেকিং করতে শুরু করে। তখনই মুকুলের সেই দুজন বন্ধু সিগারেটের একটা প্যাকেট অন্য একজন মেয়ের ব্যাগে ঢুকিয়ে দেয়, কারণ মেয়েদের ব্যাগ চেকিং করা হচ্ছিল না, এই জন্য তাদের টিচাররা আর ধরতেও পারে না। সেদিন আবার স্কুলে বালিয়ারচানের লোকেরা আসে। বালিয়ারচান জানতে পারে যে সিঙ্গারাম তাদের পোস্টার ছিঁড়েছে, এই জন্য তারা সিঙ্গারামকে মারতে সেখানে এসেছিল। সিঙ্গারাম তো তাদের দেখে সাথে সাথে পালানোর চেষ্টা করে, আর তাকে না পেয়ে বালিয়ারচান সুজিতার কাছে যায়। সে তো সুজিতাকে বেশ খারাপ খারাপ কথা বলে, যেটা শুনে সুজিতা খুবই রেগে যায়, আর সেও বালিয়ারচানকে খারাপ কথা বলে, যা শুনে বালি রেগে যায় আর সুজিতার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। সে তো সবার সামনে তার শাড়ি ধরে টান দেয়। তখন তো তার চোখে মুখে আগুন জ্বলছিল। তারপরে আমরা সিঙ্গারাম আর সুজিতার দাদাকে একটা বারে দেখি, তারা সেখানে বসে মদ খাচ্ছিল। ঠিক তখনই সেখানে বালিয়ারচান চলে আসে। মাতাল অবস্থায় সুজিতার দাদা বালিয়ারচানকে বেশ উল্টো পাল্টা কথা বলে ফেলে, যেটা শুনে বালিয়ারচানের তো মাথাই নষ্ট হয়ে যায়। সে তো তখন সুজিতার দাদার সাথে মারামারি করতে যায়। ঠিক তখনই সেখানে মাস্ক পরে শ্রাবণ চলে আসে। সে বালি আর তার লোকেদের এমন মার মারে যে তারা উঠে দাঁড়ানোর অবস্থাই থাকে না। দূর থেকে সুজিতাও এটা দেখে। সে তো দূর থেকেই শ্রাবণকে চিনে ফেলে। তার তো খুব ভালো লাগছিল যে শ্রাবণ বালিয়ারচানের লোকেদের শাস্তি দিচ্ছে। এদিকে সিঙ্গারাম এটার সুযোগ নিয়ে সুজিতাকে ইমপ্রেস করার জন্য সেখানে আহত বালিয়ারচানের সাথে কিছু ছবি তুলে নেয়, কিন্তু সে সেই ছবিগুলো সুজিতাকে দেওয়ার বদলে বাকি সব টিচারদের পাঠিয়ে দেয়, যেটা বালিয়ারচান পর্যন্তও পৌঁছে যায়। আর এই দেখে তো সবাই ভাবে যে সিঙ্গারামই বালিয়ারচানকে মেরেছে। এতে তো বালিয়ারচান সিঙ্গারামের উপর প্রচন্ড রেগে যায় আর তাকে তার কাছে ডেকে পাঠায়। কিন্তু সিঙ্গারামের কথায় তো তারা বুঝতে পারে যে সিঙ্গারাম এগুলোর কিছুই করেনি, তার মানে এর পেছনে অন্য কেউ আছে, তাই তারা সিঙ্গারামকে ছেড়ে দেয়। পরের দিন সকালেই আমরা স্কুলে শ্রাবণকে দেখি। তার কাছে সুজিতা আসে আর বলে কাল রাতে বারে সেই গুন্ডাদের উপর মারপিট করেছে, তাই না? শ্রাবণ তখন বলতে থাকে কই না তো, সে কিছুই করেনি। কিন্তু সুজিতা বলে সে সব কিছুই জানে, তার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই। সে এটাও জানে যে শ্রাবণ একজন পুলিশ ইন্সপেক্টর। আসলে সুজিতাই তো শ্রাবণকে এখানে ডেকে এনেছিল। তার ইমেইল পড়েই পুলিশ স্টেশন থেকে একজন পুলিশকে পাঠানো হয়, তাই সে সব কিছুই জানতো। যেটা জানতে পেরে শ্রাবণ কিছুটা অবাকই হয়। এরপরে আমরা সিঙ্গারামকে দেখি। সেদিন বারে মারপিট হওয়ার কারণে বারটেন্ডার তার কাছে টাকা চাইতে আসে, কিন্তু তার কাছে তো এতগুলো টাকা নেই, তাই বারটেন্ডার তাকে থ্রেট দিয়ে চলে যায়। সে সিঙ্গারামকে এই বলেছে যে সে যদি 1 মাসের মধ্যে টাকা দিতে না পারে তাহলে বারটেন্ডার তাকে আস্ত রাখবে না। যাক, তো এদিকে আমরা স্কুলে দেখতে পাই যে সেখানে কিছু শুয়ের স্পন্সরশিপের পোস্টার দেয়ালে লাগানো হচ্ছে। আসলে কয়েকদিন আগে স্কুলের গ্রাউন্ডে বসে শ্রাবণ স্টুডেন্টদের খেলা দেখছিল। তখনই সে দেখতে পায় যে স্টুডেন্টদের বেশিরভাগের পায়েই কোনো শু নেই, তাদের চলতে বা খেলা করতে বেশ কষ্ট হচ্ছে, যেটা দেখে শ্রাবণের প্রচুর খারাপ লাগে। তাই সে স্কুলকে বলে শুয়ের স্পন্সরশিপ নিয়ে নেয়, যাতে সে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে শু গিফট করতে পারে। শ্রাবণ তারপর টিচারদের বলে যে আজকে একটা দেয়াল স্টুডেন্টদের অনেক দূর এগিয়ে নিয়ে গেল, ভবিষ্যতে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এদেরকে শুধু পেছন থেকে পুশ করার মতো একটা মানুষই দরকার। শ্রাবণের এই কাজে স্কুলের প্রত্যেকটা টিচার অনেক বেশি খুশি হয়। এভাবেই দিন চলতে থাকে। শ্রাবণ তো স্পোর্টসের পাশাপাশি স্কুলের প্রত্যেকটা জিনিসের প্রতি নজর রাখছিল। হঠাৎ একদিন স্কুলের একটা ফ্লোর থেকে একটা স্টুডেন্ট মাটিতে পড়ে যায়, যেটা দেখি স্কুলের সবার মাথা খারাপ হয়ে যায়। তখনই তো তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়, আর সেখানে আসার পরই সবাই জানতে পারে যে সে বেঁচে আছে। সেই সময় সেখানে সুজিতা
একটা স্টুডেন্টকে নিয়ে আসে। সুজিতা বলে তাদের এখনই পুলিশ স্টেশনে যেতে হবে। কেউ তো বুঝেই উঠতে পারছিল না কেন তাদের পুলিশ স্টেশনে যাওয়ার দরকার, কারণ সবাই তো ভাবছিল বাচ্চাটা পা পিছলে হয়তো উপর থেকে পড়ে গেছে। কিন্তু সুজিতা বলে আসলে বাচ্চাটা পা পিছলে পড়ে যায়নি, তাকে ইচ্ছে করেই ফেলে দেওয়া হয়েছে। এই কথা শুনে তো সবাই শকড হয়ে যায়। এরপরে সুজিতা কাহিনী বলতে শুরু করে, আর এখান থেকে দৃশ্য পাস্টে চলে যায়। এখানে আসল কাহিনী হলো সেদিন স্কুলে বালি আর্চানের লোকেরা পানির ক্যানের বদলে স্প্রিটের ক্যান রেখে গিয়েছিল, যেটা সেই বাচ্চাটা খেয়ে ফেলে। আর এটা যখন তারা বুঝতে পারে তখনই তারা ধরা পড়ার ভয়ে বাচ্চাটাকে উপরের ফ্লোর থেকে ফেলে দেয়, আর এ কারণেই বাচ্চাটা আহত হয়। কিন্তু এটা যখন সুজিতা পুলিশকে বলতে যায় তখন পুলিশ উল্টে ওই বাচ্চা ছেলেটার মা বাবাকে এনে মিথ্যা বক্তব্য দেয় আর সবাইকে চুপ করিয়ে দেয়, যেটা শ্রাবণের একদমই পছন্দ হয় না। তার তো রাগে গা পুড়ে যাচ্ছিল। এর কিছুদিন পরই দেখা যায় শ্রাবণ ছদ্মবেশে বালি আর্চানের ফ্যাক্টরিতে যায়। সেখানে সে আবার বালি আর্চানের লোকদের প্রচুর মারে। তবে এবারও এখানে সিঙ্গারাম ফেসে যায়, কারণ যে ছদ্মবেশ নিয়ে শ্রাবণ সেখানে গিয়েছিল সেই সেম ছদ্মবেশটা পূজার মধ্যে গিয়ে সিঙ্গারামও নেয়। তাই সবাই ভাবে সিঙ্গারামই হয়তো এই লোকগুলোকে মেরেছে, তাই তারা আবার সিঙ্গারামকে ধরে নিয়ে আসে। কিন্তু বালি আর্চান সিঙ্গারামের মুখে বলদের মতো কথা শুনেই বুঝে যায় যে এই লোকটা কখনোই তাদের মারতে পারে না, এত সাহস তার কখনোই হতে পারে না। এই জন্য সে সিঙ্গারামকে ছেড়ে দিতে বলে। কিন্তু এখানে তারা চিন্তা করতে থাকে যে কে বারবার তাদেরকে মারছে। তবে সিঙ্গারাম এক বিপদ থেকে বের হয়ে এবার আর এক বিপদের মুখে পড়ে। বারের লোকটা তো আবারও তার কাছে টাকা চাইতে আসে, কিন্তু সিঙ্গারাম বেচারার কাছে তো কোনো টাকাই নেই। সে টাকা কিভাবে দিবে? এতে লোকটা তাকে একটা আইডিয়া দেয়। সে সিঙ্গারামকে তার স্কুলের বাচ্চাদের কিডন্যাপ করতে বলে। আর এই বলদ সিঙ্গারামের তো এই আইডিয়াটা খুব ভালো লেগে যায়। তাই সে পরের দিনই স্কুলে গিয়ে কিডন্যাপিং এর কাজ শুরু করে। সে আসলে মুকুলকে কিডন্যাপ করতে চাইছিল, কারণ এই স্কুলের সব স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে রিচ হচ্ছে মুকুলের পরিবার। কিন্তু সে বারবার ট্রাই করার পরেও প্রত্যেকবারই ফেল হচ্ছিল। তাকে তো কিডন্যাপই করতে পারছিল না। সে প্রথমে স্প্রে দিয়ে মুকুলকে অজ্ঞান করার ট্রাই করে, কিন্তু স্প্রেটা গিয়ে লাগে ম্যাথ টিচারের নাকে, আর মুকুল তো তখন বেঁচে যায়। এরপরই সিঙ্গারাম স্ট্যাম্প দিয়ে মুকুলকে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই একটা বাচ্চা এসে স্ট্যাম্পটা নিয়ে পালিয়ে যায়। এজন্য এবারও সে মুকুলকে ধরতে পারে না। এরপরই আমরা সুচিতাকে দেখি। শ্বেতা নামের একটা স্টুডেন্ট তাকে তার বার্থডের জন্য কিছু চকলেট দিতে আসে। তখনই সুচিতা তার হাতে একটা ঘড়ি দেখতে পায়। ঘড়িটা দেখেই তার মনে পড়ে যায় যে এই ঘড়িটা সে লাস্ট দিন ব্লেসিং হিসেবে রামিয়াকে দিয়েছিল। কিন্তু ঘড়িটা শ্বেতার হাতে আসলো কিভাবে? সে এই কাহিনীটা বলার জন্য শ্রাবণকে খুঁজতে থাকে, কিন্তু তাকে তো সে কোথাও খুঁজে পায় না। তখনই তার মুকুলের সাথে দেখা হয়। সুচিতা তখন তাকে সেই ওয়াচের কথা বলে। মুকুল তখন বলে হতে পারে দুইটা ওয়াচ সেম না, কিন্তু সুচিতা জোর গলায় বলে যে না, এই ওয়াচটা তারই, তার স্পষ্ট মনে আছে। কিন্তু তার এই কথাটা এবার শ্রাবণকে বলতে হবে। মুকুল তো বুঝতে পারছিল না শ্রাবণকে কেন সুচিতা হঠাৎ এই কথা বলতে যাচ্ছে। সে তো স্কুলে নতুন, সে রামিয়াকে ভালোভাবে চেনেও না। এতে সুচিতা মুকুলকে কানে কানে এসে বলে যে আসলে শ্রাবণ স্যার এই স্কুলের স্যার না, সে একজন পুলিশ ইন্সপেক্টর, যাকে সিক্রেটলি ইনভেস্টিগেশনের জন্য স্কুলে পাঠানো হয়েছে। এটা শুনে মুকুল তো খুবই অবাক হয়ে যায়। এতে মুকুল বলে হতে পারে যে এই ওয়াচটা নিয়েছে সে হয়তো শেঠের থেকে এটা নিয়েছে। তারা শেঠের সাথে কথা বলে আরো ইনফরমেশন পাবে, তারপর না হয় তারা এটা শ্রাবণকে বলবে। সুজিতার মুকুলের এই কথাটা ভালো লাগে, তাই সে মুকুলকে গাড়ি বের করতে বলে। মুকুলের গাড়িতে করে তারা শেঠের বাসার দিকে রওনা হয়। দূর থেকে শ্রাবণ তাদেরকে যেতে দেখে। তারপরে সে স্পোর্টস রুমে যায় কিছু ইনস্ট্রুমেন্ট নিতে। তখনই সে দেখে স্কুলের পেছনে একটা দেয়াল থেকে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে, তাই সে সেখানে চলে যায়। আর দেখে মুকুলের সে দুজন বন্ধু মেয়েদের অশ্লীল ভিডিও দেখছে আর সিগারেট খাচ্ছে। শ্রাবণ তখন তাদের হাত থেকে মোবাইল কেড়ে নেয়। তখনই সে দেখে এই ভিডিওগুলো স্কুলের টয়লেট থেকে নেওয়া, কিন্তু স্কুলের টয়লেটে ক্যামেরা লাগালো কে? শ্রাবণ তখন তাদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চায়। তখন এই ছেলেগুলো শ্রাবণকে যা বলে তা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছেলে দুটো তাকে বলে যে মুকুল তাদের সব সময় গাঁজা এনে দিত, তারা খেতে চাইতো না, তাও মুকুল জোর করে তাদের গাঁজা খাওয়াতো। এমনকি এই ভিডিওর কথা রামিয়াও জেনে গিয়েছিল। তাই মুকুল একদিন রামিয়াকে ধরে তাকে মেরেই ফেলে। একদিন মুকুল তার ঘরে বসে ভিডিও দেখছিল, তখনই পেছন থেকে রামিয়া চলে আসে। সে ওই ভিডিওটাও দেখে ফেলে।
তাই সে দ্রুত স্কুলের টয়লেটে যায় আর সেখান থেকে ক্যামেরা বের করে নেয়। এরপর সে অন্য কাউকে এগুলো বলবে তার আগেই মুকুল তাকে ধরে মেরেই ফেলে। শ্রাবণ তো এটা শুনে দ্রুত সুজিতাকে ফোন দেয়, কিন্তু সুজিতা তো কোনোভাবেই তার কথা শুনতে পারছিল না, কারণ মুকুল বারবার জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। মুকুল আসলে সুজিতাকেও মেরে ফেলতে চাইছিল, কারণ সুজিতা তার সব রাজ জেনে গিয়েছিল। তাই সে সুজিতাকে ভুলিয়ে ভালিয়ে তাদের পুরনো ফ্যাক্টরিতে নিয়ে আসে, আর সেখানে এসে মুকুল তার আসল রূপ সুজিতার সামনে বের করে। সে সবকিছু এক এক করে বলে, যা শুনে সুজিতা অবাক হয়ে যায়। তার পায়ের তলার মাটি সরে যায়। সুজিতা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একা মেয়ে কিভাবে এতগুলো মানুষের সাথে পারবে। ঠিক তখনই শ্রাবণ সেখানে চলে আসে, আর প্রতিবারের মতো এবারও সে সুজিতাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু শ্রাবণ মুকুলকে অনেক মারলেও তাকে মেরে ফেলে না, তাকে জীবিতই রাখে। এরপরে মুকুলকে নিয়ে হসপিটালে আসা হয়। মুকুলের পরিবারেরও অনেকেই আসে। বালিয়ার চান তখন সবার কাছে মুকুলের এই অবস্থার কারণ জিজ্ঞেস করে। সুজিতা তখন তাদের বানিয়ে একটা কাহিনী বলতে থাকে। সে বলে যে একটা মুখে কাপড় বেঁধে আসা লোক মুকুলকে মেরেছে। সুজিতা তো তার চেহারা দেখতে পারেনি। তখনই বালিয়ার চানের বারের সেই ঘটনা মনে পড়ে যায়, কারণ বারেও তো তাদের এরকমই একজন লোক মুখ বেঁধে এসে তাদেরকে মেরেছিল। এগুলো শুনে সবাই তো সুজিতার কথা বিশ্বাস করে। এরপরই পুলিশ সুজিতাকে একটা স্টেটমেন্ট লিখতে বলে, যেটা লিখতে গিয়ে সুজিতা শুনতে পায় পুলিশ ইন্সপেক্টর বালিয়ার চানকে বলছে যে কেউ একজন তাদের খুঁজে বের করার জন্য কমিশনারের কাছে এনকোয়ারি করেছে, আর এজন্যই কমিশনার একজন পুলিশ ইন্সপেক্টরকে স্কুলে পাঠিয়েছে। বালিয়ার চান তো ভেবেছিল যে এই কাজগুলো হয়তো ওই পুলিশই করছে, কিন্তু অন্য একজন ইন্সপেক্টর বলে যে না, এটা কখনোই সম্ভব না। যাদের এনকোয়ারি করার জন্য পাঠানো হয় তারা কখনোই এগুলো করতে পারে না। বালি তখন পুলিশ ইন্সপেক্টরকে বলে দ্রুত কমিশনারের অফিসে খোঁজ নিতে আর সবকিছু খুঁজে বের করতে। এরপরই আমরা গাড়িতে করে একটা লোককে হসপিটালের ভেতরে ঢুকতে দেখি। শ্রাবণ তখন তাকিয়ে দেখে লোকটার কেউ না, কোটি আর্চন, কিন্তু সে তো মারা গিয়েছিল। হঠাৎ কিভাবে সে আসলো? সে আসলে তার ছেলেকে দেখতে এখানে এসেছিল। ছেলের এই অবস্থা দেখে সে তো সম্পূর্ণ পাগল। সে তখন নিজের ভাইদের তার ছেলের এই অবস্থার কারণে খুব মারতে থাকে, কারণ সে তার ছেলেকে তার ভাইয়ের ভরসায় রেখে গিয়েছিল, কিন্তু তারা তার ছেলের ভালোভাবে যত্ন নিতে পারেনি। এজন্যই সে তার ভাইদের উপর রেগে যায়। যাই হোক, এরপর আমরা শ্রাবণকে দেখতে পাই। সে একটা নদীর কিনারায় সিঙ্গারাম আর বারের সেই লোকটার সাথে দাঁড়িয়ে গল্প করছিল। সিঙ্গারাম বারের সেই লোকটাকে মুকুলের সব ঘটনা বলে, যেটা শুনে লোকটা সম্পূর্ণ অবাক হয়ে যায়। সিঙ্গারামের এই কথাগুলো দূর থেকে ম্যাথ টিচার শুনছিল। তখনই সেখানে সুজিতা আসে, আর সে শ্রাবণকে বলে বালি জেনে গেছে যে স্কুলে একটা নতুন টিচার এসেছে, আর সে একজন পুলিশ ইন্সপেক্টর। তাই শ্রাবণের উচিত দ্রুত পালিয়ে যাওয়া, তা না হলে বালির লোকেরা তাকে মেরে ফেলবে। এটা শুনে ম্যাথ টিচার তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই তো সবাই তার ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করে। সে বলে আসলে যে পুলিশ ইন্সপেক্টরকে পাঠানো হয়েছিল সে আর কেউ না, এই ম্যাথ টিচার। যেটা শুনে সবাই তো একদম শকড হয়ে যায়, কারণ এতদিন ধরে তারা সবাই ভাবছিল যে যেই পুলিশ ইন্সপেক্টরকে স্কুলে পাঠানো হয়েছে সে আসলে শ্রাবণ, কিন্তু শ্রাবণ তো পুলিশ ইন্সপেক্টর না। তাহলে সে কেন এতদিন ধরে বালি আর তার লোকেদের মেরে আসছে? তখন শ্রাবণ বলে তার ওয়াইফের জন্য। এরপরই শ্রাবণ অনেক আগের একটা কাহিনী বলতে শুরু করে। সে বলে যে সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো। তার ওয়াইফ আগে মিনিস্টারের পিএ ছিল, তার নাম মাধুরী। সেখানে কোটিও মিনিস্টারের রাইট হ্যান্ড হিসেবে কাজ করত। তাদের দিন খুব ভালো যাচ্ছিল। মিনিস্টার তার ওয়াইফকে অনেক বিশ্বাস করত, সে তার ওয়াইফকে অনেক ট্রাস্টও করত। এভাবেই অনেকটা দিন চলে যায়। এরপরে একদিন তার ওয়াইফ প্রেগনেন্ট হয়, আর সেই খুশির খবরটা বলতেই শ্রাবণের কাছে আসছিল। তখনই তার কাছে মিনিস্টারের কল আসে। তাই সে দ্রুত মিনিস্টারের বাসায় যায়, যেখানে মিনিস্টার 100 কোটি টাকা মাধুরী আর মতিকে বর্ডার পর্যন্ত নিয়ে যেতে বলে। মাধুরী তো মিনিস্টারকে বলে আজ তার অ্যানিভার্সারি, আজকে সে একটু ছুটি চাইছিল, কিন্তু মিনিস্টার তাকে বোঝায় যে 100 কোটি টাকার ব্যাপার, সে যে কারো হাতে তো এটা ছেড়ে দিতে পারে না। তাই সে মাধুরী আর মতি ছাড়া কাউকে এই বিষয়ে বিশ্বাস করতে পারছে না। এজন্য মাধুরীও আর কোনো কথা বলতে পারে না। এরপরই সে টাকা ভর্তি গাড়ি নিয়ে কোটির সাথে বের হয়ে যায়। যাওয়ার সময় সে শ্রাবণকে মেসেজ দেয় যে তার জন্য একটা গিফট আছে, সন্ধ্যায় সে যেন মন্দিরে তার সাথে দেখা করে। এই মেসেজ দেখে তো শ্রাবণ অনেক খুশি হয়ে যায়। তবে মাঝপথে কোটি মাধুরীকে টাকার লোভ দেখাতে থাকে। সেই 100 কোটি টাকা দুজনের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে, কিন্তু মাধুরী তো এই টাইপের ছিল না। সে কোটিকে বলে এগুলো ঠিক না, আর যদি সেও এগুলো করে তাহলে এখনই মাধুরী মিনিস্টারকে কল করে সব বলে দিবে। এই কথা শুনে কোটি তো ভয় পেয়ে যায় আর বলে সে আসলে মাধুরীর পরীক্ষা করছিল।
ছিল যে সে আসলেই সৎ কিনা। এরপরে কোটি একটা শর্টকাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই গাড়িটা বন্ধ হয়ে যায়। মাধুরীর তো কোটির এসব কাজে কিছুটা সন্দেহই হচ্ছিল। এদিকে আমরা দেখি কোটি ট্রাক থেকে নেমে তার দুজন ভাইয়ের সাথে দেখা করে আর বলে যে মাধুরী তাদের কাজে বাধা দিবে, তাই তাদের মাধুরীকে আগে গায়েব করে দিতে হবে। কিন্তু তারা যখন মাধুরীকে খুঁজতে ট্রাকে যায় তখন দেখে মাধুরী তো সেখানে নেই। আসলে মাধুরী আগে থেকেই ট্রাকের নিচে লুকিয়ে পড়েছিল আর সে বারবার শ্রাবণকে কল করছিল, কিন্তু শ্রাবণ কাজে বিজি থাকায় তার কল রিসিভ করতে পারছিল না। মাধুরী তো অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু এতগুলো লোকের সাথে সে কিভাবে পেরে উঠত। কোটি আর তার ভাইয়েরা মাধুরীকে ধরে ফেলে আর সেখানেই মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মাধুরীর সাথে সাথে তাদের পেটের বাচ্চাটাও দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়। এরপর তারা কোটির মতো দেখতে একটা লোক ম্যানেজ করে আর তাকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপরই দুনিয়ার সামনে এমন ভাব দেখায় যে কোটি আর বেঁচে নেই। এরপরই তার দুই ভাই মিনিস্টারের সামনে কান্না করতে করতে বলে মাধুরী কোটিকে মেরে তাকে জ্বালিয়ে দিয়ে টাকা নিয়ে তার হাজবেন্ডের সাথে পালিয়ে গেছে। তো বর্তমানে এইসব কথা শুনে সেখানে থাকা সবাই অনেক কান্না করে, কিন্তু শ্রাবণের চোখে এক ফোঁটা পানি দেখা যায় না। এটা দেখে সিঙ্গারাম শ্রাবণকে জিজ্ঞেস করে যে এত কষ্টের পরও সে কিভাবে কান্না না করে আছে। শ্রাবণ বলে সে জেলে এত কষ্ট সহ্য করেছে, এত মার খেয়েছে আর এত কান্না করেছে যে তার চোখের পানি এখন শুকিয়ে গেছে। আসলে সেদিন সন্ধ্যায় শ্রাবণ মাধুরীর সাথে দেখা করার জন্য মন্দিরে যায়। সে মন্দিরে তার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু মাধুরীর সেই দেওয়া মেসেজ দেখে মিনিস্টার ভাবে যে মাধুরী হয়তো গিফট বলতে টাকার কথা বলেছে, তাই মিনিস্টার পুলিশের কাছে শ্রাবণের নামে কেস করে দেয় আর পুলিশ এসে শ্রাবণকে ধরে নিয়ে যায়। এরপর তারা তাকে অনেক বেশি মারধর করে। এদিকে মিনিস্টার তো ভেবে নিয়েছিল কোটি তার টাকা বাঁচাতে গিয়েই মারা গেছে, তাই সে তার দুই ভাইকে ইউনিয়ন চেয়ারম্যান আর ইউনিয়ন প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এছাড়া সে তার নিজের ফ্যাক্টরি আর স্কুলটাও এই দুই ভাইয়ের নামেই লিখে দেয়। শ্রাবণ বলতে থাকে সে 3 বছর জেল খেটেছে, এরপর একজন ভালো লোক এসে তাকে জেল থেকে বের করেছে আর তারপর সে খোঁজ খবর নিয়ে এই সব কিছু জানতে পেরেছে। সিঙ্গারাম শ্রাবণকে তখন জিজ্ঞেস করে তাহলে এখন কি সে কোটি আর তার ভাইদের মেরে বদলা নিতে চায়? শ্রাবণ বলে না, মেরে দিলে তো তারা মুক্তিই পেয়ে গেল, তাদের এর থেকে বেশি কষ্ট দিতে হবে, তাদের বাঁচিয়ে রেখে কষ্ট দিতে হবে, তাদের থেকে তাদের ওই টাকাগুলো ছিনিয়ে নিতে হবে যাতে তারা সর্বহারা হয়ে বেঁচে থাকে আর মাধুরী তার ন্যায় পায়। শ্রাবণের পর সবাইকে বলে তারা যদি তাকে এই কাজে সাহায্য করে তাহলে সে তাদের এই টাকা থেকে ভাগও দিবে। এখানে সবাই তো মিডল ক্লাস ফ্যামিলির ছিল, তাই এতগুলো টাকার কথা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মতিকে দেখি যে তার ভাইদের সাথে দাঁড়িয়ে ভাবছিল যে কে এগুলো করছে, কে তার পরিবারের সবার উপর হামলা করছে, কে তাদেরকে শেষ করতে চাইছে। তাদের সাথে কেউ একজন তো শত্রুতা করছেই আর তাকেই তাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরই বালি তাদের একটা রহস্যময় কথা বলে। বালি মতিকে শ্রাবণের মারার সেই 2টা কাহিনী বলে আর বলে যে 2বার মার খাওয়ার ফলে তাদের দুজনের কাছে থাকা চাবির 2টো টুকরো হারিয়ে যায়। এটা আসলে সেই চাবি যেখানে 100 কোটি টাকা রাখা আছে। মতি আসলে 100 কোটি টাকা যেই লকারে লুকিয়ে রেখেছিল সেই লকারের চাবির সে 3টা টুকরো করেছিল, যার মধ্যে একটা টুকরো সে নিজের কাছে রেখেছিল আর বাকি 2টো টুকরো সে তার 2 ভাইকে দিয়েছিল। শ্রাবণ তখন মতির ভাইদের মেরে চাবির ওই 2টো টুকরো হাসিল করে নেয়, কিন্তু 3 নাম্বার টুকরো হাসিল করার জন্য তো তার মতির প্রয়োজন ছিল। এ কারণেই সে মতির ভাইদের মেরেছিল যাতে মতি বের হয়ে আসে, কিন্তু মতি বের হয়নি। সে তখন বুঝতে পারে মতিকে এত সহজে ধরা যাবে না, কিন্তু সে যখন মতির একমাত্র ছেলেকে মারে তখনই মতি দৌড়ে চলে আসে আর এটাই ছিল তার প্ল্যান। তবে ওই চাবির টুকরো হাসিল করার জন্য তার এবার সিঙ্গারাম আর বাকিদের হেল্পের প্রয়োজন। তাদের প্রথমে এমন একটা লোকের সাথে কানেক্টেড হতে হবে যে মতির খুব ক্লোজ। এতে বারের লোকটা বলে যে সেই কাজে তাকে হেল্প করতে পারবে। তার বারে একটা লোক তার সাথে পার্টনারশিপে কাজ করত, যার নাম আমল দাস। সে প্রচন্ড মদ খেত, মদের নেশায় সে তার সব সম্পত্তিও বেচে দেয় আর এখন সে মতির হয়ে কাজও করছে। কিন্তু সমস্যা হলো সে এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তাকে যদি মদ খাওয়ানো যায় তাহলে তার মুখের থেকে সব কথা বের হয়ে যাবে। এবার শ্রাবণের মিশন হলো
ওই লোকটাকে মদ খাইয়ে তার মুখের থেকে সব কথা বের করা আর তাদের টিমে নিয়ে নেওয়া। এরপর রাতের বেলা দেখা যায় সেই আমুলকে ভুলিয়ে ভালিয়ে বারে পাঠানো হয়। এরপরই বারে থাকা বাকি সবাই মিলে লোকটাকে মদ খেতে বাধ্য করে। লোকটা তো নিজের নেশা কন্ট্রোল করতে না পেরে মদ খায় আর মতির ব্যাপারে গড়গড় করে সব বলতে থাকে, যেটা শ্রাবণ ভিডিও করে রাখে। আসলে বালি সব সময় আমুলের সাথে উল্টোপাল্টা বিহেভ করত, তার সাথে কুকুরের মতো ট্রিট করত, যার কারণে বালির ওপর আমুলের প্রচন্ড রাগ ছিল। আর সেদিন সেই রাগের কারণে সে তাদের নিয়ে অনেক আজে বাজে কথাও বলে। পরের দিন সকালে আমুলের যখন কাল রাতের সবকিছু মনে পড়ে যায়, সে তখন শ্রাবণের কাছে আসে আর তাকে ভিডিওগুলো ডিলিট করতে বলে। কিন্তু শ্রাবণ তো ভিডিও ডিলিট করবে না, সে উল্টে প্ল্যান করে আমুলকেও টাকার লোভ দেখায় আর তাদের টিমে নিয়ে নেয়। এবার শুরু হয় মিশন 2, অর্থাৎ লকারের অ্যাড্রেস খোঁজা। আমুল সবাইকে জানায় জাজ চার্লস নামের একজন লোক আসবে লকার ঠিক করার জন্য, কিন্তু তাকে কেউ কখনো দেখেনি, এমনকি মতি আর তার ভাইয়েরাও দেখেনি। এজন্য তারা যদি কাউকে চার্লস বানিয়ে নিয়ে যেতে পারে তাহলেই তারা লকারের অ্যাড্রেস পেয়ে যাবে। শ্রাবণ তখন সিদ্ধান্ত নেয় তারা সিঙ্গারামকে চার্লস বানাবে। এরপরে তারা আসল চার্লসকে ধরে নিয়ে আসে আর তাকে বেঁধে রেখে সিঙ্গারামকে চার্লস বানায়। এরপর আমুলের সাথে পাঠিয়ে দেয়। এর মধ্যে আবার যে পুলিশ ইন্সপেক্টরটা শ্রাবণের সাথে ছিল তাকে মতির লোকেরা ধরে ফেলে। যাক, তো এরপর সে কোনোভাবে মতির হাত পা ধরে সেখান থেকে বের হয়ে আসে। এবার শুরু হয় সিঙ্গারামের কাজ। সিঙ্গারামকে চোখ বেঁধে লকারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে আগে থেকেই শ্রাবণ তার পকেটে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সিঙ্গারাম সম্পূর্ণ ভিডিও করে এনে শ্রাবণকে দেয় আর কমপ্লিট হয় মিশন 2। এদিকে আমরা দেখতে পাই মতির লোকজন শ্রাবণকে খুঁজতে খুঁজতে সেই মেকআপ আর্টিস্টের কাছে চলে যায় যে শ্রাবণের মেকআপ করে দিয়েছিল। সেই মেকআপ আর্টিস্ট থেকে তারা একটা অটো ড্রাইভারের কথা জানতে পারে। এরপরে তারা স্কুলে চলে যায়, যেখানে তারা ওই লোক দুটোকে স্কুলের প্রত্যেকটা টিচারের ছবি দেখায়, কিন্তু তারা কাউকেই চিনতে পারে না, কারণ আগে থেকেই শ্রাবণ স্কুল থেকে তার সব ডিটেলস ডিলিট করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি শ্রাবণ সিঙ্গারামের দেয়া ভিডিও দেখে বুঝতে পারে যে লকারটা আসলে একটা থিয়েটারের মধ্যে রয়েছে, যার স্ক্রিনের পেছনে দেয়ালের মধ্যে ওই লকারটা সেট করা হয়েছে, যাতে সামনে বা পেছন থেকে দেখে কেউ বুঝতেই না পারে যে এর মধ্যে একটা লকার আছে। তারা তখন লকার তো খুঁজে বের করে, তবে এবার তাদের চাবির তৃতীয় টুকরাটা দরকার, সেটা তাদের মতির থেকেই নিতে হবে। এজন্য শ্রাবণ সিদ্ধান্ত নেয় সে রাতে লুকিয়ে লুকিয়ে মতির বাসায় যাবে আর সেখান থেকেই চাবিটা চুরি করবে। সিঙ্গারামও এ কাজে মতির সাথে যেতে চায়। রাতে তারা দুজন মিলে মতির বাসায় যায় আর কোনো রকমে লুকিয়ে নিজেদের বাঁচিয়ে চাবির সেই তৃতীয় টুকরাটা মতির থেকে হাসিল করে। এবার তাদের পরবর্তী প্ল্যান হলো লকার পর্যন্ত গিয়ে টাকা চুরি করা, যেখানে সিসিটিভি রুমের দায়িত্ব ছিল সুজিতার উপর। এর মাঝে আবার তাদের সামনে একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হলো লকারের দরজা খুলতে হলে তাদের 4 জন মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আর তারা হলো মতি, কোটি, বালি আর তাদের লকারের ম্যানেজার সুরি। মতি, কোটি, বালি এই 3 জন ভাইয়ের কারো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া তো এত সহজ না, তাই তারা সুরির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কখনো লকারের রুমের ভেতর থেকে বেরই হয় না, সে সেখানেই থাকে, তাই তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া এত সহজ না। তাকে যেভাবেই হোক লকার রুম থেকে বের করতে হবে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় থিয়েটারে গিয়ে তারা সুরিকে কল করবে আর বলবে তার বউকে কিডন্যাপ করা হয়েছে, এতে হয়তো সে লকার থেকে বের হয়ে আসবে। এভাবে শ্রাবণ সবাইকে সবার কাজ বুঝিয়ে দেয়। এরপরে তারা তাদের প্ল্যান মোতাবেক কাজ করতে শুরু করে। এরপরে চলে আসে তাদের প্ল্যানিংকে কাজে লাগানোর দিন। তারা এমন একটা দিন সিলেক্ট করে যেদিন থিয়েটারে অনেক ভিড় থাকবে। তবে এর মধ্যে আবার মতি শ্রাবণ সম্পর্কে সব জেনে যায় আর সে পুরো শহরে তন্ন তন্ন করে শ্রাবণকে খুঁজতে থাকে। এদিকে শ্রাবণ তার টিম নিয়ে লকার পর্যন্ত যাওয়ার সব কাজ শুরু করে দেয়। তারা একে একে তাদের প্ল্যানিং সাকসেসফুল করতে থাকে। এরপরে তারা তাদের প্ল্যান মোতাবেক লকারের মধ্যে ঢুকে যায়। তবে শ্রাবণ জানতো না যে লকারের মধ্যে একটা অ্যালার্মও আছে, যেটা শ্রাবণের হাতে লেগে সাথে সাথে বেজে ওঠে, যার কারণে মতির কাছে নোটিফিকেশন যায় যে তাদের লকারের ভেতরে কেউ একজন ঢুকেছে। এরপরই সে তার দলবল নিয়ে লকারের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে গিয়ে মতি দেখে তার ম্যানেজারকে কেউ একজন চোখে কাপড় বেঁধে রেখে চলে গেছে আর তার লকারে কোনো টাকাই নেই। আসলে মতি আসার আগেই শ্রাবণ সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, তাই কেউ তাদেরকে ধরতেও পারে না আর কেউ কিছু
করতেও পারে না। এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু কেউই শ্রাবণের কোনো খোঁজ পাচ্ছিল না। তাদের তো সবার মাথা খারাপ হয়ে যায়। তারা তখন ভাবে শ্রাবণ তাদের সব টাকা নিয়ে পালিয়ে গেছে। তখনই আমুল তাদের এসে জানায় যে মতি আর তার ভাইদের মিনিস্টার ধরে নিয়ে গেছে। কিন্তু এর পেছনে কারণ কি? আসলে শ্রাবণ মিনিস্টারকে কল করে মতির সব সত্যি তাকে জানিয়ে দিয়েছিল, যার কারণে সেদিন যখন থিয়েটার থেকে সব টাকা চুরি করে শ্রাবণরা চলে যায়, তখন মতির সামনে এসে দাঁড়ায় মিনিস্টার। মিনিস্টারকে দেখে তো মতি শকড হয়ে যায়। মিনিস্টার তো এতদিন জানতো মতি দুনিয়াতেই নেই। সে মিনিস্টারের টাকা বাঁচাতে গিয়েই মারা গেছে। এজন্য মিনিস্টারকে দেখার সাথে সাথে মতির তো মাথা নষ্ট হয়ে যায়। এরপর মিনিস্টার আর কি করবে? সে তো মতিকে এত সহজে ছেড়ে দিবে না। সে মতিকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যাক, তো এর কিছুদিন পর থেকে সবাই যে যার মতোই লাইফ লিড করতে শুরু করে, কিন্তু তখন পর্যন্ত তারা শ্রাবণকে খুঁজে পায় না। এদিকে সেই পুলিশ ইন্সপেক্টর পুলিশ স্টেশনে যায় আর শ্রাবণ সম্পর্কে সব খোঁজ নেয়। তখনই সে জানতে পারে পুলিশ স্টেশনে আসলেই একজন শ্রাবণ আছে, যার কাহিনী হুবহু শ্রাবণের বলা কাহিনীর সাথে মিলে যায়। কিন্তু সে যখন গিয়ে দেখে, সে তো একেবারেই শকড হয়ে যায়, কারণ এই শ্রাবণ আর ওই শ্রাবণ মোটেই এক না। আসলে শ্রাবণ এই কাহিনীটা নিজের কাহিনী বলে সবাইকে শুনিয়েছিল। সবার তো তখন নিজেদের উপর প্রচন্ড রাগ হতে থাকে, কারণ তারা একটা ভুল মানুষকে বিশ্বাস করে তার হেল্প করেছে আর এতগুলো টাকা খুইয়েছে। এ কারণে সবারই মন খুব খারাপ ছিল। তো এর কিছুদিন পরই সুজিতার বাসায় একটা ফ্রিজ আসে, কিন্তু সুজিতা তো কোনো ফ্রিজ কেনেনি। তাহলে ফ্রিজটা পাঠালো কে? সুজিতা তখন দূর থেকে ফ্রিজের উপর একটা লকেট দেখতে পায়, যেটা হুবহু শ্রাবণের লকেটের সাথে মিলে যায়। সুজিতা তখন ফ্রিজটা উপরে নিয়ে আসতে বলে। এরপর যখন সে ফ্রিজ খুলে, সেখানে কোটি কোটি টাকা ছিল। এটা দেখে তো সুজিতার মাথাই নষ্ট হয়ে যায়। এভাবে প্রত্যেকের বাসায় শ্রাবণ ফ্রিজ পাঠায় আর তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেয়। এমনকি সে আসল শ্রাবণকেও জেল থেকে বের করে আনে। এমনকি শ্রাবণ তাকেও কিছু টাকা দেয় আর সবার কষ্টের অবসান ঘটে। এর কিছুদিন পরই সুজিতা যখন সব টাকা বের করছিল, তখনই সে টাকাগুলোর মধ্যে একটা ছবি দেখতে পায়, যেই ছবিতে তার প্রিয় জায়গায় একটা বাড়ি ছিল, যেটা তার স্বপ্ন ছিল। আসলে শ্রাবণ সুজিতার জন্য এই বাড়িটা বানিয়েছিল। সুজিতার দাদার থেকে সে একদিন জেনেছিল যে ইন্দোনেশিয়ায় সুজিতার একটা জায়গা বেশ পছন্দ আর সেখানেই সে একটা বাড়ি বানাতে চায়, তার স্বপ্নের বাড়ি। শ্রাবণও ঠিক সেই জায়গাতেই সুজিতার জন্য বাড়ি বানায়। শ্রাবণ আসলে সুজিতাকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে তার স্বপ্নকেই নিজের স্বপ্ন বানিয়ে বাড়িটা তৈরি করে, যেটা দেখে সুজিতা তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে, সেটা এই গল্পেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু এই শ্রাবণ আসলে যে কি করে সেটা আমাদের কাছে ক্লিয়ার না। এখানে আমার দুটো জিনিস মনে হয়, হয় শ্রাবণ সুজিতাকে আগে থেকেই ভালোবাসতো আর তাই সে এত কিছু করলো, আর না হয় টাকা চুরির উদ্দেশ্যেই সেই স্কুলে এসেছিল আর তখনই সুজিতার প্রেমে পড়ে তার প্ল্যান বদলে যায় আর নিজের লোভ ভুলে সে সবাইকে হেল্প করার উদ্দেশ্যেই টাকাটা উদ্ধার করে। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।